আসসালামু আলাইকুম। আজকে আমরা তথ্য প্রযুক্তি অংশে গত ক্লাসের ধারাবাহিকতায় ভিডিও কনফারেন্সিং এর সুবিধা থেকে আলোচনা ইনশাল্লাহ শুরু করব। তো গত ক্লাসে আমরা অডিও এবং ভিডিও যে কনফারেন্স গুলো আমরা করি সেগুলো মূলত এজন্যই করা হয় যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা আমাদের হাতের কাছে না পাই, অথবা ফিজিক্যালি তাকে যদি আমরা ফেস করতে না পারি। সে এত দূরে আছে যে সে দ্রুত সময়ের মধ্যে হয়তো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছিতে পারছে না, অথবা প্রাকৃতিক কোনো বিশেষ দুর্যোগপূর্ণ অবস্থানে সেই স্থানে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। আজকে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের উত্তর পূর্বাঞ্চল দেশের সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় বন্যার প্রকোপ, যেটা আমাদের সারা দেশের একটা অন্যতম প্রধান আহ দুশ্চিন্তার বিষয়। সেখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের গবাদি পশু, তাদের সহায় সম্পদ সবকিছুর একটা অপূরণীয় ক্ষতি সাধন কিন্তু অলরেডি হয়ে গেছে। তাদের মৌলিক যে চাহিদা, খাবার এবং চিকিৎসা সহ অন্যান্য অপশন গুলো এখন যথেষ্ট চ্যালেঞ্জিং এর মুখে আছে। আমরাও সারা দেশ থেকে হয়তো তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু সেই সমস্ত জায়গাতে অফিসিয়াল কোনো মিটিং, রাজনৈতিক কোনো কর্মসূচি বা বিভিন্ন অপশন গুলো এটি কিন্তু ফিজিক্যালি দেওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সেক্ষেত্রে ঠিক সেই স্থানে যদি কোনো ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা এখান থেকে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু গ্রহণ করে আমরা সেগুলোকে দ্রুত কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন করতে পারি। আম, তারপর কোনো একজন কর্মকর্তা, সে যদি তার পুরো প্রতিষ্ঠানটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে এবং সেটিকে যদি ইন্টারনেট ভিত্তিক করে দেয়, তাহলে ওই ব্যক্তি সারা বিশ্বের যে কোনো স্থান ট্রাভেলিং করার সময় তার মোবাইলে থাকা অ্যাপস এর মাধ্যমে সে নেটকে ব্যবহার করে কোন কর্মচারী কর্মকর্তা কোথায় কি কাজ করছে, আদৌ দায়িত্ব পালন ঠিক মতো করছে কিনা, এভরিথিং তথ্যকে সে কিন্তু মনিটরিং করতে পারবে। তো এই যে পুরো সিস্টেমকে যে মনিটারাইজ সিস্টেমের মধ্যে আসা, আম, তাকে অনেক দূর থেকে তার উপর নজরদারি রাখা, এটা কিন্তু বর্তমানে এই তথ্য প্রযুক্তির কল্যাণেই কিন্তু সম্ভব হয়েছে। এবং আমি এরকম অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে নিজে চালাতে দেখছি। বিশেষ করে আমি প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হয়তো বিদেশে তাদের বসেরা যখন যায়, তখন তারা সেখান থেকেই এই তোমার সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে তাদের কর্মীদের অবস্থানগুলো প্রত্যক্ষ করে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা তাদের ম্যানেজার, দেশে থাকা ম্যানেজারের সাথে প্রয়োজনীয় পরামর্শগুলো কিন্তু করে থাকে। আচ্ছা, এখন আমরা পরে দেখব হলো বুলেটিন বোর্ড। এটা আসলে কি? ইলেকট্রনিক্স বোর্ড, বুলেটিন বোর্ডে ইন্টারনেট বিজ্ঞাপন প্রদানের জন্য ইলেকট্রনিক ব্যবস্থা, যেখানে কেন্দ্রীয়ভাবে কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সমূহকে টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত করে। এর অর্থ কি? আমি চাচ্ছি যে কোনো প্রতিষ্ঠান বা কোনো বিষয়ের বিশেষ তথ্যকে আমি বাহিরে প্রকাশ করব। তো সেক্ষেত্রে সাধারণত মার্কেটের গেটে বিশেষ ধরনের বিজ্ঞাপন লাগানো হয়। যেমন হয়তো বগুড়াতে বড় বড় যে হোটেল কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এই ধরনের অপশনগুলো লাগাইয়ে থাকে। তারা বাইরে এরকম ইলেকট্রিক বোর্ড লাগায় এবং প্রয়োজনীয় তথ্যগুলো সেখানে সচল রাখে, এবং এই তথ্যগুলোর মধ্য দিয়ে সেখানকার সংশ্লিষ্ট যে গ্রাহকেরা আছে তারা কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো ভিতরে না গিয়েও কিন্তু পেয়ে থাকে।
পাবলিক প্লেসে এই তথ্যগুলো তোমার পরিবেশন করার সবচেয়ে ভালো উপকারটা হলো এরকম, যে বারবার গিয়ে সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তাকে একই তথ্য জানার যে বিড়ম্বনা, সেটিকে কিন্তু এড়ানো যায়। যেমন ধরো বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, আরো অনেক পাবলিক প্লেসে ওই বিমান বা রেলগাড়ি সম্পর্কে যদি প্রয়োজনীয় তথ্যগুলো যদি দেয়া থাকে, তাহলে এটি কিন্তু তাদের অনেক রকম হয়রানি কমাতে এবং এই সেবাকে আরো বহুমুখী করতে কিন্তু সাহায্য করে। আশা করি এই বোর্ড বিষয়টা বুঝতে পারছো। এখন আসলে হলো প্রত্যক্ষ যোগাযোগ, এটা গেল পরোক্ষ ভাবে। প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে আমরা ফার্স্ট হলো রিজার্ভেশন সিস্টেম। প্লেনে, বাসে, ট্রেনে, হোটেলে নির্ধারিত আসন থাকে, আর সে সমস্ত আসন বরাদ্দ বা একটা সিস্টেম করে কিন্তু রাখা হয়। কোন একজন ব্যক্তি যখন সেখানে সেটিকে রিজার্ভ করে নেয়, সেটিকে কোনো কাজের জন্য 2 দিন, 4 দিন, 10 দিনের জন্য সেটি নেয়, তখন আমরা কিন্তু এই রিজার্ভেশন সিস্টেমটার কথা বলে থাকি। ঠিক তেমনি এয়ারলাইন্স এবং হলো তোমার হোটেল রিজার্ভের সিস্টেম গুলো কিন্তু সেম। এখন যখন এই টেলিকমিউনিকেশন বিভিন্ন সিস্টেম গুলো তারা তাদের ডেটাবেস গুলো যখন ব্যবহার করে, তখন কিন্তু তারা এই ধরনের মানে সিস্টেম গুলো ফলো করে। তুমি ইউরোপের কোনো দেশের সাথে যোগাযোগ করতে চাচ্ছ, তো ইউরোপের যে নেটওয়ার্কিং সিস্টেম গুলো আছে, সেই সিস্টেম গুলোকে তোমার সেখানে কিন্তু ব্যবহার করার অনুমতি দেওয়া সাপেক্ষে সেখান থেকে একটা নির্দিষ্ট ফি কিন্তু তারা নিয়ে নেবে। এবং অনেকে কিন্তু দেখা যায় যে এই সমস্ত নেটওয়ার্কের একটা অংশ মানে ব্যান্ডউইথ কিনে রাখে এবং সেগুলোকে পরবর্তীতে তাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে। তোমরা নিশ্চয়ই ভিপিএন এর কথা অনেকে হয়তো শুনে থাকবে, বিশেষ করে আহ দেশের চলমান একটা সংকটময় অবস্থানে অনেকেই ভিপিএন ব্যবহার করেছে হয়তো। এই যে প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম যখন ব্যবহার করা হয়, সেটিও কিন্তু এই কোম্পানিগুলো ওই সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম গুলোকে তারা কিন্তু ব্যবহার করে, যেগুলো তুলনামূলক সিকিউর। এর মধ্যে কিছু দুষ্ট বুদ্ধির মানে ব্যক্তিরা থাকতে পারে, যারা এই নেটওয়ার্ক গুলোর কন্ট্রোল নিয়ে তারা কিন্তু ফোনের বা সংশ্লিষ্ট ব্যক্তির ল্যাপটপ বা ডেস্কটপের তথ্যগুলো কিন্তু এক ধরনের চুরি করার কিন্তু এক ধরনের ঝুঁকি থাকতে পারে। এই কারণের জন্য ভিপিএন ব্যবহার করার পূর্বে সেটি কতটা অথেন্টিক এবং সেটি নিরাপত্তা ব্যবস্থাগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবহিত হওয়া উচিত। তাহলে টেলিকমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গুলোকে নিয়ে আমরা এই কাজটা করব। কোথাও চলাচল করার ক্ষেত্রে আমরা এই ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে কোনো জায়গার সিট বুকিং দেওয়া, কোনো জায়গায় তোমার হলো এয়ারলাইন্সের টিকিটকে বুকিং দেওয়া, এগুলো নানা কাজগুলো কিন্তু এখন বর্তমানে এই ইন্টারনেট এবং কম্পিউটার সিস্টেম ভিত্তিক একটা যোগাযোগ সিস্টেমে কিন্তু করা হয়। এরপরে হলো তোমার জিপিএস। এটার শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করে তারা এটি অনেক বেশি ভাবে ব্যবহার করে। নেট ভিত্তিক এই সেবাতে আমরা যে সুবিধাটা সবচেয়ে ভালো পাই তা হলো অপরিচিত কোনো স্থানে আহ বিভিন্ন আশেপাশে দরকারি স্থানগুলোর অবস্থান এবং সেগুলোর সম্ভাব্য দূরত্ব এবং চলাচল করার ক্ষেত্রে সম্ভাব্য মিডিয়াগুলো সম্পর্কে ধারণা কিন্তু আমরা এই জিপিএস সিস্টেম থেকে পেয়ে থাকি। এটার পুরো অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ সারা বিশ্বে কোথায় কোন জায়গায় কি অবস্থান করছে সেটিকে এই সিস্টেম আমাদের কাছে তথ্য সরবরাহ করে। এখন কোন একজন ব্যক্তি হয়তো ট্রেনের টিকিট কাটবে, সংশ্লিষ্ট ট্রেনটা এখন কোন স্থানে আছে, সেটি কতক্ষণ পরে ওই স্টেশনে আসবে, যাবতীয় তথ্যগুলো কিন্তু এই জিপিএস সিস্টেম ব্যবহার করে সে আম, ওই ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি রক্ষা করে সে কিন্তু তথ্যগুলো অনায়াসে নিতে পারে। তারপরে কেউ কোনো রাস্তায় হয়তো ট্রাভেলিং করবে, তো সেই রাস্তায় এই মুহূর্তে জ্যাম আছে কিনা, কতটা সেই রাস্তা ফাঁকা আছে, এগুলো কিন্তু এই সিস্টেমকে ব্যবহার করে কিন্তু আমরা বের করতে পারি। বর্তমানে নানা প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় কোনো ব্যক্তি
তার ফোন, ল্যাপটপ বা নানা সিস্টেম যখন নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকে, তাকে ট্রেস করার ক্ষেত্রেও কিন্তু এই জিপিএস সিস্টেম ব্যবহার করা যায়। তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাই কি বুঝেছে এই বিষয়গুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হলো জিআইএস। জিআইএসটা হলো গ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আমরা বিভিন্ন অঞ্চলের অনেক সময় জিপিএস এ ম্যাপিংটা দেখি, কিন্তু আমরা চাচ্ছি যে তার পরিপূর্ণ একটা স্বচ্ছ চিত্র দেখতে চাই, সেই জায়গাটা আসলে কেমন। তো সেটা বিভিন্ন অঞ্চলের অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য অনেক রকম অপশনগুলো কিন্তু আমরা দেখার জন্য এই সিস্টেমটা ব্যবহার করি। তো এই সিস্টেমে সাধারণত স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেমে ভৌগোলিক স্থাপনার বিভিন্ন ছবিগুলো আমাদের কাছে তুলে ধরে এবং একটা ভারসাম্যপূর্ণ পরিকল্পনা করতে সাহায্য করে। এখন মনে করো কেউ হয়তো কোনো একটা স্থানে মানে বড় একটা গাড়ি নিয়ে যাবে, বাট সেখানকার রাস্তাটা কি আসলে সরু আর না যথেষ্ট প্রশস্ত, হ্যাঁ, এটা কিন্তু এই সিস্টেম গুলো ব্যবহার করে অনায়াসে বের করা যায়। এখন দেখো, কম্পিউটার, তারপরে হলো ডিজি ডিজিটাল যে টাইজার, জিপিএস নেটওয়ার্ক, ড্রাইভ, প্রিন্টার ইত্যাদি অপশনগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা আহ, একটা স্থানে প্রিন্টারকে রেখে কম্পিউটারকে নানা অপশনে রেখেও কিন্তু প্রিন্টের কাজটা কিন্তু এই ব্যবহার করে অনায়াসে। এবং বর্তমানে ফোনের সাথে নেট ভিত্তিক ব্যবস্থা চালু আছে, এটা অনায়াসেই করা হয়। আম, এবং ওয়াইফাই সিস্টেম ব্যবহার করে দেখা যাচ্ছে যে ফোনে আমরা ছোট তোমার প্রিন্টার ইউজ করে কিন্তু তার সাহায্যে প্রিন্ট করতে পারি। এরপরে আসো কর্মসংস্থান। বাংলাদেশে এই কর্মসংস্থান ক্ষেত্রে তথ্য প্রযুক্তির একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আসছে। বর্তমানের এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সিস্টেম গুলো, তো আমাদের এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টা একটু পরিষ্কার হতে হবে। ফ্রিল্যান্সিং, এটা ফ্রি শব্দ থেকে আমরা তারপর লান্সিং, অর্থাৎ এর সহজ বাংলা হলো মুক্ত পেশা। আউটসোর্সিং হলো সোর্সিং করা, মানে উৎস খুঁজে নেওয়া। তো আমি বাংলাদেশে বসবাস করে আমি চাচ্ছি যে আমেরিকার কোনো ডক্টরের কাছ থেকে কোনো একটা সেবা নেব। সুতরাং আমি এখানে বাংলাদেশের হলো আউটসোর্সার, অর্থাৎ আউটসোর্সিং করছি। কোথায় থেকে? আমেরিকার। আর আমেরিকার যে ডক্টর আমাকে সেবা দিচ্ছে তিনি হলেন এক ধরনের ফ্রিল্যান্সার, কারণ তিনি মুক্তভাবেই তার নিজের স্বাধীন অবস্থা বজায় রেখে ওই দেশে বসবাস করে অনলাইনের মাধ্যমে আমাকে সেবা দিচ্ছেন। আর আমরা যদি বাংলাদেশের কর্মীরা আমেরিকার কোনো বায়ারের কাজ, তাদের অফিসিয়াল কোনো ডকুমেন্ট এগুলো যদি এখান থেকে তৈরি করে অথবা তাদের কোনো ওয়েবসাইটকে মানে এসইও করা বা অন্যান্য পরিবর্ধন করে যদি আমরা সেবাটা দেই, সেক্ষেত্রে আমরা হব ফ্রিল্যান্সার, আর ওই দেশের সেই বায়ার হবে আউটসোর্সার। সেই আউটসোর্সার তারা কি করছে? আউটসোর্সিং করছে। আউটসোর্সিং কথার অর্থ হচ্ছে বাহির থেকে কোনো উৎস থেকে প্রয়োজনীয় সেবা নেওয়ার বিষয়টার নামই হলো আউটসোর্সিং। তো আমরা অনেক সময় আমাদের বাংলাদেশিরা ভুল করে বলি যে আমরা আউটসোর্সিং করছি, কথাটা সঠিক না। আমরা যেটা করি সেটা হলো ফ্রিল্যান্সিং। বাংলাদেশে আউটসোর্সিং খুবই কম হয়, কারণ আমরা সাধারণত দিয়ে থাকি, সেবাটা অত বেশি নেই না। ঠিক আছে। এখন এই আউটসোর্সিং এর ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আমাদের কি রকম একটা সুবিধা দিচ্ছে? বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের আহ এই বিশেষ করে
যেগুলো অনুন্নত দেশ, যাদের প্রচুর জনসংখ্যা আছে অথচ কর্মসংস্থানের তেমন ব্যবস্থা নেই, এই সমস্ত ব্যক্তিরা তথ্য প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হওয়া সাপেক্ষে তারা যদি মৌলিকভাবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অথবা তোমার ওয়েব ডিজাইন বা ওয়েব প্রোগ্রামার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, অথবা বিশেষ কোনো শাখা, মানে এটা কিন্তু আসলে আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং, এটা একটা বিশাল শাখা। সেখানে ইউটিউব মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, তারপরে এসইও আছে, এরকম অনেক, মানে বলতে গেলে এখানে শত রকমের কাঠামো আছে। তো কেউ যদি কোনো একটা সেকশনে দক্ষ হয় এবং সে যদি মার্কেট প্লেসে তাদের আম, মানে অ্যাকাউন্ট গুলো ওপেন করে, তাহলে সে মার্কেট প্লেসকে ব্যবহার করে অথবা আউট মার্কেট প্লেস অর্থাৎ মার্কেট প্লেসের বাইরেও সরাসরি বায়ারদের সাথে যোগাযোগ করেও তারা কিন্তু কাজ বর্তমানে নিয়ে আসতেছে এবং দেশের জন্য শত শত কোটি ডলার কিন্তু তারা প্রতি বছর ইনকাম করছে। এবং বর্তমানে এটিকে অনেক বেশি উৎসাহিত করা হচ্ছে, কারণ এটি দেশে বসে একটা বিশাল আয়ের সুযোগ কিন্তু তৈরি করছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় বাধা বেশ কয়েকটা। এক নম্বর হলো তোমার, সেখানে প্রশিক্ষণে পাওয়ার আগেই সবাই চায় ইনকাম করতে। আমি নিজে এই মানে জগতে কাজ শিখতে আসে আমি নিজেই দেখছি যে কারোরই কোনো ধৈর্য নাই, কেউ কোনো কিছু ভালো করে শিখতে চায় না। এই 1 মাস বা 2 মাস যাওয়ার পরেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেখানকার যারা টিচার থাকে তাদের সাথে তারা মানে এক প্রকার ঝগড়াও শুরু করে দেয়, আমরা কাজ পাচ্ছি না কেন। তার মানে কাজটা তারা ভালো করে শিখতে চায় না। তো ফলে দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে ফেক অ্যাকাউন্ট অথবা কাজ না অ্যাকাউন্ট বিশ্বের যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি আছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসছে। এটি বাংলাদেশের রেপুটেশনকে কিন্তু অনেক খারাপ করছে। ফলে বাংলাদেশের নাম শুনলে অনেক বাইরেরাই কিন্তু খুব কাজ দেওয়ার ব্যাপারে খুব একটা উৎসাহ পায় না, যে এরা, এদের মধ্যে একটা অংশ এরকম কাজ না জেনেই তারা কাজ নিয়ে নানা রকম ঝামেলায় সৃষ্টি করে। তো আমাদের উচিত প্রপার ওয়েতে কাজ শেখা। এখানে আমাদের কিছু বিষয় বলতেই হয়, শুধু কাজ শিখলে কিন্তু হবে না, কাজ শিখতে হবে, আবার এই কাজটা তুমি কাকে প্রোভাইড করবা তাকে খুঁজে পেতে হবে। সেটা মার্কেট প্লেসেও পাওয়া যায়, মার্কেট প্লেসের বাহিরেও পাওয়া যায়। কিভাবে তাকে খুঁজে পাবা? যদি তাকে খুঁজে পাও তাহলে তার সাথে কথা বলবা কিভাবে, যোগাযোগ হবে কিভাবে, কাজটা নেব কিভাবে, করব কিভাবে, জমা দেব কিভাবে, আবার জমা যদি দেই আমি টাকাটা পাবো কিভাবে। আমার মনে হয় অনেকগুলো কিভাবে উত্তর অনেকে না জেনে এই জগতে আসে। ফলে দেখা যায় যে মাঝপথে হঠাৎ করে কোনো জায়গায় সমস্যায় পড়লে তখন এটার ওপর দোষ দিয়ে সে অন্য কিছু বলে বেড়ায়। কিন্তু সত্যি চাকরিজীবীদের মতোই ফ্রিল্যান্সাররা বর্তমানে ইনকাম করছে দেশে বসেই, এবং অনেকে মাসে কয়েক লক্ষ টাকাও কিন্তু ইনকাম করে। এবং এটি বর্তমানে কোনো ধোঁকাবাজির বিষয় না। তবে তোমরা ইন্টারনেটে আহ বর্তমানে বিভিন্ন ভিডিও চ্যানেলে হয়তো দেখতে পাবা যে এটি ক্লিক করলে বিকাশে দিনে 500 টাকা, ওখানে ক্লিক করলে 300 টাকা। আসলে এগুলো কোনো কাজ না, এগুলোকে আমি কাজ না বলে অকাজই বলতে পারি, কারণ এগুলো তোমাদের সময় নষ্ট করাবে। কোনো কোনো ওয়েবসাইটে সত্যি কিছু টাকা পাওয়া যেতে পারে, সবগুলো পাওয়া যাবে না, কিন্তু কোনটা অথেন্টিক আর কোনটা অথেন্টিক নয় এটি তোমরা বুঝবা না, কারণ প্রথম অবস্থায় এসে এটি সম্পর্কে বোঝা আমাদের কারোর জন্যই খুব সহজ না। কিন্তু আমি বলবো ওই ক্লিক করে ওই ওই 200 300 500 টাকা পাওয়ার কোনো দরকার নাই। বরঞ্চ ভালো কাজ শিখে সত্যিকার অর্থে একজন ফ্রিল্যান্সার যদি কেউ হতে পারো, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে চাকরির সুযোগ থাকবে এবং সে সারা জীবন ঘরে বসে সে ইনকাম করতে পারবে। ইভেন সে আরো 2 জনকে শিখায়ও কিন্তু আহ তার এই ইনকামের পরিধিকে অনেক বিস্তৃত করতে পারবে। তারপরে আছে অনলাইনে চাকরির সুযোগ।
অনলাইনে চাকুরিটা এখন এই বিশ্বে বহু দেশের ক্ষেত্রে একটা নিত্যদিনের কর্মসূচির অংশ। বাংলাদেশই একমাত্র দেশ যে কোভিড-19 সময় তার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার অফিসগুলোকে দীর্ঘমেয়াদী বন্ধ রাখতে বাধ্য হয়েছে, অথচ বিশ্বের অধিকাংশ দেশ ডিজিটালাইজ সিস্টেম কেমন ভাবে প্রোভাইড করেছে। যদিও প্রাক্তন সরকার প্রধান আমাদেরকে ডিজিটালাইজড দেশ হিসেবে প্রচার করত, আইসিটি খাতে বহু টাকা বরাদ্দ করার নামে তারা নানা রকম আম, মানে কৌশলে টাকাকে তারা নানা খাতে ব্যয় করেছে বলে অভিযোগ আছে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে কার্যত দেশে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল সেটি কিন্তু ঘটেনি। তাহলে সেটি যদি হতো তাহলে আমাদের দেশের কর্মীরা কিন্তু অধিকাংশই বাসায় বসে তাদের কাজ করার সুযোগ কিন্তু পেত। কিন্তু সেটি বর্তমানে খুব বেশি সম্ভব বলে আমার জানা নেই। এখনো ফিজিক্যালি তাদেরকে অফিসে কন্টিনিউ যেতে হয় এবং কাজ করতে হয়। তো এগুলোকে যদি আমরা সত্যি ডিজিটালাইজড করতে পারতাম, যেটি এখনো করা সম্ভব, তাহলে আম, অফিসে গিয়ে কন্টিনিউ কাজ করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেও কিন্তু একজন ব্যক্তি অফিসের অনেক রকমের কাজ কিন্তু সে করে দিতে পারে। এতে করে যে রাস্তায় যে যানজট সেটি কমে যাবে, আরো অনেক রকম খরচ কিন্তু কমে আসবে। ইভেন একটা অফিসে আমার দেখা যাচ্ছে যে 100 জন কর্মীকে বসার জন্য যে যে ধরনের স্পেস এবং অন্যান্য অপশন গুলো দেওয়া দরকার সেটি আমার খুব বেশি প্রয়োজন পড়বে না। বিশেষ ক্ষেত্রে 10-20 জন কর্মীকে কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে, আর বাকিরা অনলাইনে কাজ করবে। এরপরে আসবে হলো তোমার শিক্ষা সিস্টেম। তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের শিক্ষা সিস্টেমের ব্যবহারটা বর্তমানে একটা বৈপ্লবিক অবস্থান নিয়ে আসছে। বর্তমানে আমরা এই তথ্য প্রযুক্তির বিষয়টাকে যখন শিক্ষা ক্ষেত্রে নিয়ে আসতে পারছি, তখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে সে বিশ্বের অনেক দামি বই, তাত্ত্বিক আলোচনা, বিভিন্ন ধরনের লেকচার, ইভেন লাইভ ক্লাসে এই ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়ে সে কিন্তু তার প্রয়োজনীয় তথ্য এবং আইডিয়াগুলো পরস্পরের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছে। এখানে পারস্পরিক ভাবে কিন্তু সবাই লাভবান হচ্ছে। বাংলাদেশ হয়তো বিশেষ কোনো ক্ষেত্রে একটা ড্রোন আবিষ্কার করে ফেললে দেশের তরুণ প্রজন্ম, এই ড্রোনের হয়তো এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটি হয়তো আমেরিকা বা ইউরোপের তৈরি ড্রোনে নেই। আবার ইউরোপের কিছু দেশ হয়তো ড্রোন তৈরি করছে, সেটি সম্পর্কে প্রয়োজনীয় যে উন্নত টেকনোলজি সেটা হয়তো বাংলাদেশের তরুণেরা পেয়ে তারা কিন্তু নতুন উদ্যমে কিন্তু এই বিষয়গুলো করতে পারে। তো সুতরাং গবেষণা সহ নানা রকম ক্ষেত্রে এই ধরনের যোগাযোগ সিস্টেম করলে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং গবেষণা ক্ষেত্রগুলো অনেক বেশি এগিয়ে যাবে। বিশ্বে বর্তমানে যে ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা হয়, তো সেই পড়াশোনা করার ক্ষেত্রে অনেক বই কিন্তু আমরা আসলে অফলাইনে প্রিন্টিং প্রিন্টিং যে ভার্সন সেটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো বিশ্বের এই নামকরা বইগুলো এবং তাদের চিন্তার যে অপশনগুলো সেগুলো নেটে কিন্তু আছে, এবং সেখান থেকে কিন্তু আমরা অনায়াসেই আমাদের ল্যাপটপ বা ফোনে নিয়ে আমরা পড়তে পারি। প্রয়োজনে আমরা প্রিন্ট করেও নিতে পারি, বিশেষ পারমিশন নেওয়া সাপেক্ষে। আহ এরপর শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রয়োগের সুফল সমূহ। হ্যাঁ, আমরা অনেক রকম সুফল বর্তমানে এই শিক্ষা ব্যবস্থাতে পাচ্ছি। যেমন এই যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি সেটি মূলত ভিডিও টেলিকনফারেন্স সিস্টেমকে ব্যবহার করে। এখানে হয়তো জুম আমাদের সেই বিশেষ ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে। বর্তমানে টিভিতে বিভিন্ন ধরনের টক শো থেকে শুরু করে ইউটিউবে অনেক ধরনের টক শো গুলো মূলত এই জুম সফটওয়্যার ব্যবহার করার মধ্য দিয়ে তারা কিন্তু বর্তমানে করছে। যদিও এই ধরনের সিস্টেম বর্তমানে গুগল কোম্পানি ও তার গুগল মিটের মাধ্যমে প্রদান করছে। আম, তো এরপরেও জুমের ব্যবহারটা অনেক বেশি বিস্তৃত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তো মেধার মূল্যায়ন করার ক্ষেত্রে ফলাফল প্রকাশে অনলাইন সিস্টেম দ্রুত প্রত্যেকের কাছে ফলাফল পৌঁছতে সাহায্য করে। পেশাদার দক্ষ টিচার তৈরি করার ক্ষেত্রে এটি সহায়ক হয়, কারণ
দেশের উন্নত টিচারদের যে তোমার লেকচার গুলো সেগুলো সংরক্ষণ করে যদি আহ ইউটিউব সহ নানা তোমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সারা বিশ্বের শিক্ষকদের মাঝে যদি এটি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা পেশাদার এবং দক্ষ টিচার কিন্তু আমরা তৈরি করার একটা অনুপ্রেরণা পেতে পারি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি যে যে কোনো তথ্যগুলোকে সারা দেশের বা সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির কিন্তু কোনো বিকল্প নাই। এবং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, তাদের নিরাপত্তা শৃঙ্খলা ইত্যাদি অপশনগুলো করে থাকি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যে হাজিরা সিস্টেম যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে করছে, আর সেগুলো কিন্তু এই তথ্য প্রযুক্তির উন্নতির একটা অন্যতম অপশন। ই লার্নিং নিয়ে আছে বাংলাদেশ প্রেক্ষিতে। ই লার্নিং নিয়ে আমরা যে স্বপ্নটা বর্তমানে দেখছি, এটি এখনো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকার যদি চায় এটার ক্ষেত্রে একটা ব্যবস্থা নিতে, তাহলে আমাদের এই যে বই পুস্তক যেগুলো আমরা গাদি গাদি করে আহ নিয়ে যাচ্ছি, এগুলোর কিন্তু প্রয়োজন পড়বে না। সরকার চাইলে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা ট্যাব হাতে দেবে, এবং এই ট্যাবের মধ্যে প্রয়োজনীয় তাদের সফটওয়্যার এবং এই সমস্ত বইয়ের ভার্সন গুলো তারা লোড করে দেবে। ওই গাদা গাদা বই নিয়ে কাউকে ঘোরার কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা হয়তো অচিরেই এই ধরনের কোনো একটা সিস্টেমকে হয়তো তৈরি হতে দেখব। তো বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে, এনারা শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিচ্ছে। তারা প্রতিশ্রুতি যদি সত্যি রক্ষা করে, তাহলে হয়তো একদিন বাংলাদেশ সত্যি ডিজিটালাইজ সিস্টেমে হয়তো পৌঁছবে, যে ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই উপকৃত হবে। বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে যে কোনো রাষ্ট্রের বিনিয়োগ তাদের মোট জিডিপির একটা আম, নির্দিষ্ট পরিমাণ প্রায় 4 থেকে 5% থাকা উচিত। বাংলাদেশে যেটি 2%-এরও নিচে। এটি ভারতে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় আমাদের এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয়টা অনেক কম, যে কারণের জন্য আমরা এই অংশে খুবই দুর্দশার মধ্যে আছি। এরপর আছে চিকিৎসা সিস্টেম। চিকিৎসা সিস্টেমে আমরা পূর্বেই পড়েছি যে ভিডিও কনফারেন্স সিস্টেম গুলো ব্যবহার করে বিশ্বের উন্নত যে হসপিটাল গুলো আছে সেখান থেকে আমরা ডক্টরদের সেবা কিন্তু আমরা আমাদের রুমে বসেই নিতে পারি, যেটি শুধু সারা বিশ্বের উন্নত মানের চিকিৎসা সেবা নেওয়াই নয়, দেশের বিভিন্ন অভিজ্ঞ মানে চিকিৎসকদের চিকিৎসা পদ্ধতিগুলো সারা দেশে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও আমরা বর্তমানে এই ধরনের তথ্য প্রযুক্তির সাহায্য নিতে পারি। দেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এই ধরনের তথ্য কেন্দ্র বর্তমানে গড়ে উঠেছে। এটিকে যদি যদি আরো আধুনিকায়ন করা যায়, তাহলে এই ধরনের কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি যে সেবা সেটি সারা দেশে কিন্তু অতি সহজেই ছড়িয়ে দেওয়া সম্ভব। এতে করে অনেক মানুষ যারা গ্রামে থেকে স্বাস্থ্য সেবা ভালো পায় না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে যে সমস্ত হসপিটাল আছে সেখানে কিন্তু ভালো ডাক্তারও হয়তো নানা অবকাঠামোগত সমস্যার কারণে যেতে চায় না, তারা কিন্তু এই ধরনের টেলিকনফারেন্সের মাধ্যমে ওই সমস্ত সাধারণ মানুষের কিন্তু সেবা দিতে পারবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে মূলত আছে। এরপর টেলিমেডিসিন, এটা একই জিনিসই। রুগী আমরা চাক্ষুষ ভাবে অনলাইনের মাধ্যমে দেখতেছি, সেখানে সেবাটা থাকবে এরকম, রুগী যেখানে বসে থাকবে সেখানেও ক্যামেরা থাকবে, ডাক্তার যেখানে বসে সেবা দেবে সেখানেও ক্যামেরা থাকবে। এগুলো নেট কানেকশনের মাধ্যমে একে অপরকে স্পষ্টভাবে দেখবে এবং প্রয়োজনীয় ডাক্তারি সেবাটা নেবে। তো বাংলাদেশে এই সেবা নেওয়ার ক্ষেত্রে আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমি পূর্বেই বলেছি, ইউনিয়ন তথ্য কেন্দ্র। কারণ প্রত্যেকটা এলাকায় ইউনিয়ন তথ্য কেন্দ্রে যেহেতু এই ধরনের সুবিধা আছে, সেখানে সাধারণ মানুষ এই সিস্টেমকে ব্যবহার করে
অনায়াসে দেশের অথবা বিদেশের যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারা কিন্তু সুচিকিৎসা পেতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হলো কর্তৃপক্ষের সদিচ্ছা। তাদের সদিচ্ছা না থাকলে কিন্তু এটি মোটেও সম্ভব হবে না। এভাবে আমরা এখন দেখব গবেষণা ক্ষেত্রে। গবেষণা জিনিসটা এরকম যে আমরা সারা বিশ্বে বিভিন্ন জিনিস উদ্ভাবনের একমাত্র গ্রহণযোগ্য পন্থাই হলো গবেষণা। গবেষণা ছাড়া পৃথিবীর কোনো ভালো জিনিসকে দীর্ঘমেয়াদী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করা কিন্তু সম্ভব হয়নি। তো গবেষণার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে সমস্ত সিস্টেমকে ব্যবহার করছি সেগুলোকে আপডেট করতে পারি। কোন একটা প্রকল্পে যে সিস্টেম ব্যবহার করে 500 কোটি টাকা ব্যয় হচ্ছে, যদি আমরা এটাকে গবেষণা করে এমন কোনো উন্নত সিস্টেম সেখানে নিয়ে আসি যে তা কম ব্যয়ে সেখানে সেই কাজটি করা সম্ভব হবে, এইগুলো ক্ষেত্রে কিন্তু এই টেলিকনফারেন্স অথবা তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করার মধ্য দিয়ে এই গবেষণা ক্ষেত্রটাকে বহুগুণ আগায় নেওয়া সম্ভব হয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অনেক সাফল্যর নজির আছে। বিশ্বের অনেক দেশ কৃষি প্রধান নয়, বাট সেখানে কৃষি কাজ কেবল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে কিন্তু এই সমস্ত তথ্য সেই সমস্ত দেশের সাথে বিনিময় করা করা সাপেক্ষে সেই সমস্ত দেশও কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারে। আমি অফিসের কথা ইতিপূর্বে বলেছি, এটা নিয়ে আর নতুন করে বলবো না। আহ তারপর হলো তোমার বাসস্থান। এটা অনেকের কাছে মনে হতে পারে বাসস্থানের ক্ষেত্রে কিভাবে এটা আমাদের সাহায্য করবে। এটা খুব সহজ, চিন্তা করে দেখো। আমরা চাচ্ছি যে এই মুহূর্তে আমাদের আত্মীয় স্বজনকে আমরা অ্যাট এ টাইম সবাইকে দেখার জন্য। এখন সবাই যদি আত্মীয় স্বজনের বাসায় বাসায় যাওয়া শুরু করি, তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কেউ হয়তো দেশে আছে, কেউ বিদেশে আছে, অথবা দেশেরই এমন এমন জায়গায় আছে যে সবার কাছে পৌঁছা অ্যাট এ টাইম খুবই অসম্ভব। সেক্ষেত্রে সবার হাতে যদি একটা নেটযুক্ত স্মার্টফোন অথবা অন্য কোনো ডিভাইস থাকে, তাহলে আমরা কিন্তু অনায়াসেই তাদের সাথে যোগাযোগ করার সাপেক্ষে ভার্চুয়ালি বসে কথা বলতে পারবো, পরস্পরকে দেখতে পারবো এবং তাদের কুশলাদি কিন্তু বিনিময় করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনায় থাকবে। স্মার্ট হোম তৈরি করা। স্মার্ট হোমটা তাকেই বলা হয় যে ঘরে বসে মানুষ বাইরে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না, ঘরে বসে সবকিছুই পাওয়া যায়। এই ধরনের সিস্টেম যদি কোনো রুমে যদি সংযুক্ত করা যায় তাহলে সেটিকে বলা হবে স্মার্ট হোম। মনে করা হচ্ছে যে কোনো একটা রুমে ইন্টারনেটের কানেকশন দেওয়া হলো, এটা 24 ঘন্টাই থাকবে। আর নেটের কানেকশন দেওয়া হলো, সেটাও ঠিক সেম। অথবা অথবা বিদ্যুতের ব্যাকআপ হিসেবে হয়তো আইপিএস বা সৌর বিদ্যুতের ব্যবস্থা করা যেতে পারে। তো এইরকম সিস্টেম থাকার পর যদি প্রয়োজনীয় সফটওয়্যার এবং অন্যান্য সেট আপ গুলো কমপ্লিট করার সাপেক্ষে যদি ওই বাসার রুমেই বসে কেউ যদি তোমার আম, সেই ফুড পান্ডা অথবা দারাজে তার প্রয়োজনীয় সেবার জন্য আম, ফোন দিতে পারে অথবা অর্ডার করতে পারে, সেগুলো যদি তার রুমে বসে সবকিছু সে পেয়ে যায়, এরকম প্রত্যেকটা সেবাই যদি তার রুম থেকে সে পায়, তাহলে সেই রুমটাই হবে হলো সেই বাসাটাই তখন হবে হলো একটা স্মার্ট হোম। বুঝতে পারছো কি? এই ধরনের জি স্মার্ট স্যার। হোম আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পরকালে যদি উনি বেহেশত নসিব করেন তাহলে আল্লাহ তাআলা দেবেন। কারণ সেখানে আমরা যা মনে করব, শুধু মনে করাটা মুহূর্তের মধ্যে সেটি আমাদের চোখের সামনে এসে হাজির হবে। তো স্মার্ট হোম বলতে মূলত এই রকম কিছু একটাই বোঝানো হয়, যে সেখানে আমরা যা চাইবো মুহূর্তের মধ্যে সেটি আমাদের সামনে আসবে। ব্যবসা বাণিজ্য। এই যে তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে প্রসার, এটি কিন্তু বহুমাত্রিক ভাবে বৃদ্ধি পেয়েছে। কিরকম? স্বল্প পুঁজিতে এবং কোনো কোনো ক্ষেত্রে বিনা পুঁজিতে ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু এর কোনো বিকল্প নাই। বর্তমানে দেখা যাচ্ছে যে যারা মনে করবে যে আমি ব্যবসা করব বাট কোনো ততটা রিস্ক নেব না, এই ধরনের সিস্টেমও কিন্তু বর্তমানে নেটে আছে, সেটাকে বলা হয় ড্রপ শিপিং। তো ড্রপ শিপিংটা হলো এরকম যে দারাজ কোম্পানি হয়তো ব্যবসা করছে, আমি দারাজের সাথে একটা
ভেতরে কন্ট্রাক্টে আসলাম যে আমি আপনার পণ্য বিক্রি করে দেব, বাট আমার এই পার্সেন্ট কমিশন হবে। তো দারাজ কোম্পানি তখন বলবে যে আপনি একটা ওয়েবসাইট খোলেন এবং আমার পেজটা সেখানে আপলোড করে দেন, আমার পেজে পণ্য থাকবে, পণ্যগুলো আপনার ওই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হলে তখন আমি তার একটা পার্সেন্টেজ দেব। এটাকে আমরা এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিংও বলে থাকি, কিন্তু অ্যাফিলিয়েট আর এটার মধ্যে পার্থক্য হলো ড্রপ শিপিং এ আমি নিজেই অর্ডার দিতে পারবো, নিজেই অর্ডার নিতে পারবো, কিন্তু এই সেবাটা প্রদান করবে কিন্তু দারাজ, শুধু আমি মাঝখানে মিডিয়া হয়ে কাজ করতে পারবো। তো ব্যবসা বাণিজ্যর এটা তো এখন মানে খুবই প্রচলিত একটা সিস্টেম। আমরা বিভিন্ন মার্কেটিং পলিসিকে ফলো করে ব্যবসার দ্রুত প্রসার করতে পারছি। বিদেশে কোনো পণ্য প্রেরণের আগে সেখানকার বাজার পরিস্থিতিগুলো এই নেটের মাধ্যমে কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। ফলে এই ইন্টারনেট ভিত্তিক আমাদের এই যোগাযোগ ব্যবস্থা পুরো ব্যবসার সিস্টেমকে কিন্তু এখন পাল্টাইয়ে ফেলছে। তো আমরা এই অংশের আলোচনা এখানেই আপাতত স্টপ করছি।